স্বাগত জানাচ্ছি সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে। ভোট নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। একেবারেই চায়ের টং থেকে রাজপথ সব জায়গায় ভোটের আমেজ, আর সেই ভোটের আমেজের খবরাখবর জানাতে আমাদের এই আয়োজন। ভোটের অনুষ্ঠানে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সিদ্দিকুর রহমান পাপলু, যিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ আসনে। এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, নির্বাচনী আমেজ, নির্বাচনী কথাবার্তা তো হবে, একই সাথে গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে সিলেট বিভাগের যে আসনগুলো আছে সেই আসনগুলোর সম্ভাব্য প্রার্থী যারা, মনোনয়ন প্রত্যাশী যারা, তাদেরকে তিনি ডেকেছিলেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান পাপলু। আমরা তার সাথে এই বিষয়ে কথা বলবো। পাপলু, আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউর ভোটের হাওয়া অনুষ্ঠানে। কেমন আছেন, কেমন যাচ্ছে ব্যস্ততা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি শুরুতেই ধন্যবাদ জানাই সিলেট ভিউয়ের মতো একটা বহুল প্রসারিত মাধ্যমকে, গণমাধ্যমকে, যেটার মাধ্যমে মানুষের রিমোট এরিয়া পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দর্শক এবং তাদের ভিউয়ার আছে, এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খোলা কুশলী যারা সামনের থেকে কাজ করে, পিছনে কাজ করে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন সিদ্দিকুর রহমান পাপলু বলছিলেন, এবং আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে। এই ব্যাপারেও আসলে কথা বলবো, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি জয়ন্ত কুমার দাস। অনেক দর্শক অপেক্ষা করছে, আপনার কথা বলার ধরন অনেক দর্শকের ভালো লাগে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে কমেন্টও দেখেছি যে আপনাকে আসলে এই অনুষ্ঠানে দেখতেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই গত সোমবার যে বৈঠকটি হলো গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি যে বৈঠকটি হলো, সেই বৈঠকে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি কি নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন? ধন্যবাদ। আসলে ইত্যবৎসরের রাজনীতির শেষ কথাটা দিয়ে আপনার প্রশ্নটা শুরু করেছেন আপনি, যেটা আমাকে বলতে হবে, আপনাকে স্বীকার করতে হবে। গত সোমবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মনোনয়ন প্রত্যাশী যারা দলের পক্ষ হয়ে মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে বেরিয়েছে দীর্ঘদিন যাবৎ, তাদের যারা মনোনয়ন প্রত্যাশী, মনোনয়নের জন্য যারা কাঙ্ক্ষিত, তাদেরকে তিনি ডেকেছিলেন। আনুষ্ঠানিকভাবে ডাকে সাড়া দিয়ে সবাই গেছিল। তার মধ্যে সিলেট বিভাগে 19টা সিটের আসনের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে আমি একজন ছিলাম। বক্তব্যটা ছিল বেশ আবেগ মাখা, বেশ আবেদনময়ী, এবং আমরা যারা দীর্ঘদিন কয়েক দশক যাবৎ এই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ততা রেখে সক্রিয়ভাবে ভূমিকা পালন, কর্মী হিসাবে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে দলের পিছনে, দলের পক্ষ হয়ে কাজ করতে শুরু করেছিলাম কয়েক দশক যাবৎ, তাদের হৃদয়ের ঠনক নড়েছে। আমাদের হৃদয় কম্পন হয়েছে, হৃদকম্পন হয়েছে। বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে যখনই যতবারই কথা বলে, জাতীয়তাবাদী আদর্শের একজন নগণ্য কর্মী হিসাবে আমাদের টনক নাড়া দেয়। আমরা এখানে আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থার মুখোমুখি হয়। সেই রকম একটি গুছালো, সাজানো এবং সাংগঠনিক একটা পরিপাটি, একটা উপযুক্ত, যথোপযোগ্য, সময় উপযুক্ত একটা বক্তব্য ছিল সেদিন দেশনায়ক তারেক রহমানের। আমরা অভিভূত হয়েছি, আমরা বেদনা নিয়েও এসেছি, আমরা নিজেদেরকে, দলের অস্তিত্বকে নিয়ে আমরা ফিল করতে পেরেছি, অনুভব করতে পেরেছি এই দলটা কত সংগ্রাম, কত নির্মমতার মাঝে, কত নিষ্ঠুরতার পার করে আজকের এই পর্যায়ে আসতে পেরেছে। সেজন্য আমরা তার বক্তব্যের পরে, আমি প্রার্থী হিসাবে আমার আর কোনো প্রতিহিংসা তো কখনোই আমাদের নাই, প্রতিযোগিতার মাত্রাটাকেও আমরা নামিয়ে নিয়ে দলের প্রতি শ্রদ্ধা রেখে নামিয়ে নিয়ে আসতে পেরেছি। আমার মতো অনেকেই সেরকম সেদিন ছিল। এই বৈঠকে আসলে প্রার্থীদের সিলেকশনের কোনো ব্যাপার ছিল কিনা? প্রার্থীদের একদম উল্লেখযোগ্যভাবে এবং নির্দিষ্টভাবে কোনো সিলেকশন সেদিন ছিল না, যেটা হয়তো দল তার কৌশলগত কারণে সেই সিলেকশনটা সেদিন মানে প্রকাশ করতে চায়নি, বা প্রকাশ করার সুযোগও ছিল না, প্রয়োজনও ছিল না। কিন্তু প্রার্থীদের কাছে অনেক রকমের আবেদন ছিল, চেয়ারম্যানের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে নির্দেশ ছিল, উপদেশ ছিল, পরামর্শ ছিল। আমরা নির্দেশ বলি না এখন আর ওনার বক্তব্যের পরে,
এত এত মায়াটি একটা বক্তব্য ছিল, একটা আবেদনময়ী একটা বক্তব্য ছিল, আবেগপ্রবণ একটা বক্তব্য ছিল, আবেগতাড়িত একটা বক্তব্য ছিল। আমরা ওনার বক্তব্যকে কোনো সময় এই বক্তব্যটাকে বিশেষ করে আমরা নির্দেশ বলতে পারি না। এটা আমরা আমাদের জন্য একটা মায়া এবং আবেদনের একটা জায়গার বক্তব্য ছিল, যেটার পরে আমরা কোনো প্রার্থী সেইখান থেকে বের হয়ে আসার পরে আমাদের ব্যক্তিগত অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি ছিল। এবং যখন আমি দেখেছি ফেসবুকে আপনি একটি ছবি আপলোড করেছেন, যখন আপনি আমন্ত্রণ পেয়েছেন এবং যখন আপনি পাস কার্ডটা পেয়েছেন গুলশানের, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকে সরাসরি যুক্ত হচ্ছেন? যদিও সেটা ভার্চুয়ালি ছিল, এটা অবশ্যই অন্যরকম অনুভূতি, কারণ এই মিটিং এ বা বৈঠকে তো সকলে আমন্ত্রণ পায়নি। কেমন ছিল অনুভূতিটা? হ্যাঁ, নিশ্চয় অনুভূতিটা অন্যরকম, ভিন্ন ধর্মী ছিল। দলের মূল্যায়নের দিক থেকে, দল স্বীকৃতির দিক থেকে একটা অবশ্যই মূল্যায়ন ছিল। কিন্তু ভার্চুয়ালি না হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সরাসরি দেখা হওয়ার বেশ একাধিকবার আমার সৌভাগ্য হয়েছে ব্যক্তিগতভাবে। এবং সেই দিনের আমন্ত্রণটা ছিল দলের একটা স্বীকৃতির বিষয়। দল আমাকে স্বীকৃতি দিতে সক্ষম হয়েছে, আমাকে উপযুক্ততার দিক থেকে দল নির্দিষ্ট করতে পেরেছে যে আমি এই জায়গার প্রতিনিধিত্ব করার জন্য, দলের রিপ্রেজেন্টেশন করার জন্য আমি একজন উপযুক্ত কয়েকজনের মধ্যে আমি একজন। সেটা নিশ্চয়ই আমাদেরকে অভিভূত করেছে, আমরা অভিভূত ছিলাম। এবং সেদিনকার ওনার বক্তব্য এবং আমাদের সেখানে যোগদান, আমাদের অংশগ্রহণ, সবকিছুতেই একটা প্রফুল্লতা ছিল, একটা সার্থকতা ছিল। দল 17 বৎসর বঞ্চিত ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাংগঠনিক ভিত্তির কাছ থেকে ভিত্তি দিয়ে এটাকে উপযুক্ত জায়গায় পৌঁছে নিয়ে দেওয়ার জন্য দল একটা সংকটের মধ্যে দীর্ঘ 17 বৎসর আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে। কত না সংগ্রাম ছিল এখানে, কত না অস্তিত্বের লড়াই ছিল, দল টিকিয়ে রাখার লড়াই ছিল। তারপরে যখন আমরা এরকম একটা মুহূর্তের মুখোমুখি হয়েছে, সেটা নিশ্চয়ই স্মরণীয় একটা মুহূর্ত এবং লক্ষণীয়, সৌভাগ্যের একটা বিষয় ছিল। ডেফিনেটলি সৌভাগ্যের একটা, চরম সৌভাগ্যের একটা বিষয়। জি, বিগত 2-3টা নির্বাচন কথা যদি বলি, এবারের নির্বাচন যদি বলি, এইবার নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আপনাদেরকে আসলে ভুলে গেলে চলবে না, এইবার যে নির্বাচনের জন্য জাতি প্রত্যাশা করে, বাংলাদেশের প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি পেশার মানুষ যেভাবে প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত নির্বাচনটা বিগত 2 দশকে আমাদের মাঝে পরিলক্ষিত হয়নি। আমরা সেই দিক থেকে আমরা হারিয়ে ফেলেছিলাম নির্বাচনী আমেজটা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোটের মাধ্যমে, মানুষের রায়ের প্রত্যাশার মাধ্যমে একটা নেতৃত্ব নির্ধারণ হয়, রাষ্ট্র পরিচালনা হয়, সেটা আমরা 2 দশকে একদম ভুলেই গিয়েছিলাম। সেই হিসাবে যখন আমরা মানুষদেরকে আবারও অভ্যস্ত করতে শুরু করেছি যে একটি আপনার অধিকার আদায়ের জন্য একটা ভোট হবে, যেটা কোনো সময় রাতে হবে না, সেটা দিনের আলোতেই হবে। দিনের আলোতে হবে এই নির্বাচনটা নতুন প্রজন্মের কাছে একটা প্রত্যাশিত জিনিস, একটা স্বপ্নের মতো জিনিস। এবং যারা বয়োবৃদ্ধ লোক, তাদের জীবনে 4-5 বার পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই সকল লোকগুলোর জন্য এখন মনে হচ্ছে নতুন একটা বাংলাদেশের আবির্ভাব হতে চলছে আগামী নির্বাচনের একটা প্রত্যাশিত ভোটের মাধ্যমে। জি, আসলে এই নির্বাচনকে ঘিরে অনেক জায়গায় বা অনেক আসনে অনেক প্রার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই জিনিসটা দেখছি, গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল, এরকম একটা ব্যাপার আছে প্রার্থীদের ক্ষেত্রে। তো এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন, বা দল থেকে এরকম গ্রিন সিগন্যাল বা কোনো সিগন্যাল আপনি পেয়েছেন কিনা এখন পর্যন্ত, যেহেতু আপনি সিলেট 5 আসনে নির্বাচনের জন্য ইতিমধ্যে ভোটারদের দ্বারে যাচ্ছেন? ধন্যবাদ আবারও। আসলে দলের গঠনতন্ত্র বলেন আর ইদানিংকালের কর্মতৎপরতা বলেন, কর্মকাণ্ড বলেন, কর্মসূচি বলেন, অফিসিয়ালি কোনো গ্রিন সিগন্যাল রেড সিগন্যালের কিছু আমার কাছে প্রতীয়মান হয়নি। কিছু আমাদের দলের মধ্যেও অনেক যোগ্য লোকের কোনো অভাব নাই। আমি আমার আসনের দিক থেকে বিবেচনা করে বলতে পারি, আমার আসনে আমার সাথে সমসাময়িক প্রতিযোগিতায় যে কয়েকজন প্রতিযোগী আছেন, আমি বিশ্বাস করি সেটা আমার চেয়েও ভালো যোগ্য লোক এখানে আছেন, অবশ্যই আছেন। কিন্তু কিছু অতি উৎসাহী লোকের কাছ থেকে গ্রিন সিগন্যাল শব্দটা আর রেড সিগন্যাল শব্দটা যে বেশ আলোচিত হয়েছে, সেই আলোচনার রাজনৈতিক এবং সাংগঠনিক কোনো ভিত্তি আছে আমি মনে করি না। দল কাউকে এ পর্যন্ত গ্রিন সিগন্যাল
অফিসিয়ালি ঘোষণা করে নাই। দল এখনো, আপনারা সংবাদ মাধ্যম কর্মীরা জানেন, দেখতে পাচ্ছেন, আপনারা নিউজও করে চলছেন যে দল তালিকা চূড়ান্ত করতে চলছে এবং সেটা প্রকাশ্যে আসবে। এর আগে গ্রিন সিগন্যালটার মানেটা কি হইতে পারে, এবার এর আগে রেড সিগন্যালের মানে কি হইতে পারে? কেউ নিজেকে অতি উৎসাহী ভাবে নিজের আমিত্ব জাহিরে ব্যক্তিগত অহমিকাকে, ব্যক্তিগত চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে গ্রিন সিগন্যাল নামক শব্দটিকে অপপ্রচার করছেন শব্দের নামে, এবং রেড সিগন্যাল নামের শব্দটাকে অপপ্রয়োগ করা হচ্ছে। বাস্তবে কার্যত সাংগঠনিক দিক থেকে এরকম কিছুর আভাস আমরা এখনো আমাদের কাছে লক্ষণীয় না। চমৎকারভাবে আসলে গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল ব্যাপারটা আপনি তুলে ধরেছেন। সিলেট 5 আসন, যে আসনে আপনি সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, সেই অঞ্চলটা কানাইঘাট জকিগঞ্জ, দুইটি প্রত্যন্ত অঞ্চল। অনেক জায়গায় আছে এমন যে উন্নয়নের ছোঁয়াই লাগেনি, একেবারে অবহেলিত অঞ্চল ছিল। এই অঞ্চলগুলোতে আপনি কাজ করবেন বা এই অঞ্চলগুলো নিয়ে স্বপ্ন দেখছেন, সেই আপনার স্বপ্নের সিলেট 5 আসনের মানুষজনের দ্বারে দ্বারে যাচ্ছেন, আপনার স্বপ্ন এবং সম্ভাবনার কথা জানতে চাই সিলেট 5 আসন নিয়ে। আবার ধন্যবাদ আপনাকে। এটা আমার ইদানিংকালের রাজনৈতিক কর্মতৎপরতার একটা বড় অংশ, যেখানে আমি নিজেকে নিয়োজিত রাখছি, কর্মব্যস্ত রাখছি, সেই জায়গাটা হলো সিলেট 5। আমি নির্বাচনের জন্য যেখানে প্রত্যাশা করি দল যদি আমাকে উপযুক্তভাবে মনোনয়ন দিয়ে তাকে মনোনীত করে থাকে। এখানে বিশদ একটা কথা, আপনার প্রশ্নের উত্তরটা আমি খুব সহজ এবং এই সারসংক্ষেপে, এই সংক্ষিপ্ত সময়েও আমার শেষ করা সম্ভব হবে না। একটা পিছিয়ে পড়া জনপদ, বাংলাদেশের 464টি উপজেলা আছে আমার জানা মতে, এটা এখন 485-তে পরিণত হয়েছে, উত্তীর্ণ হয়েছে, 485টি উপজেলা আছে। আমি দাবি করতে পারি এবং যথাযোগ্য উপাদান এবং এভিডেন্স সহ, প্রমাণ সহ আমরা দিতে পারি, এটা বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটা জনপদ। একটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর সম্মিলন হলো জকিগঞ্জ আর কানাইঘাট, এবং সবচেয়ে জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী একটা উপজেলা হলো জকিগঞ্জ, যার দূরত্ব 95 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। আমরা সেই জায়গায় যদি আমাদের পৌঁছাতে হয় সিলেট শহর থেকে শুরু করে যাত্রা করে, আমাদের 3 ঘন্টা সময় লাগে। এই জন্য 3 ঘন্টায় বিশ্বের এক প্রান্ত থেকে মধ্য প্রান্তে মানুষ বিচরণ করতে পারে। 3 ঘন্টা উন্নত দেশে এই প্রান্ত থেকে ওই প্রদেশে যেতে পারে, একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশেও গিয়েও তাকে পৌঁছানো সম্ভব হয় বাই রোড। কিন্তু আমরা 3 ঘন্টা লাগে আমাদের 90 থেকে 95 আর 100 কিলোমিটার জায়গা পার হতে, যাত্রা করতে। এরকম একটা পিছিয়ে পড়ার জন্য এই জনপদটাকে নিয়ে আমার ব্যক্তিগত গবেষণার থেকে, আমার ব্যক্তিগত চিন্তা চেতনার থেকে, আমার মনের মানুষের ডিমান্ড থেকে আমার একটা পরিকল্পনা নিশ্চয় আমি সাজিয়ে রেখেছি। কারণ আমরা তো রাজনীতি করি, আমাদের তো মানুষের পরোপকার, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখটাকে বুঝিয়ে নেওয়া, তার মনের কষ্টটাকে বের করে আনা একটা রাজনীতিবিদের প্রধান কাজ। তার মনের অভিভূতি, কষ্ট, দুঃখ, বেদনা এবং নিষ্ঠুরতাকে বের করে এটাকে সমাধান করে মানুষের কাছে সহজলভ্য করে দেওয়াই রাজনীতির একটা নিয়ামক কাজ, রাজনীতিবিদদের একটা কাজ। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা নিঃসন্দেহে আমি বলতে পারি এখানে আমার পরিকল্পনা আছে। কিন্তু বেসিক কিছু, মৌলিক কিছু পরিকল্পনা আপনাকে ইনস্ট্যান্টলি, খুবই যত্রতত্র, যত তাড়াতাড়ি সম্ভব এখানে মানুষগুলোকে বাঁচাতে হলে নিতে হবে। এই মানুষগুলোকে যদি জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে দিতে হয়, এই জনগোষ্ঠীর জন্য যত দ্রুত সম্ভব কিছু পরিকল্পনা আপনাকে হাতে নিতে হবে। যেমন কৃষি খাতের পরিকল্পনাটা, এখানে আমাদের আর কোনো খনিজ সম্পদের এলাকা এটা না। কৃষি বিপ্লবটাকে এখানে বিপ্লবে পরিণত করে মানুষের দ্বারগুলা কৃষি পণ্য এবং কৃষকদের কৃষিকাজের সব সরঞ্জামাদিকে সহজলভ্য করে দেওয়া একটা বড় কাজ। অবকাঠামোগত উন্নয়ন এখানে আবশ্যিক। আপনি রাত পোহালেই এটা করা জরুরি মনে করি। এবং তৃতীয় প্রধান জরুরি কাজ আমি মনে করি, অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থার পরে তৃতীয় কাজটা হলো শিক্ষাক্ষেত্রে সেই জায়গাটাতে বিপ্লব আনতে হবে। আমাদের সেই জনগোষ্ঠীর মেধা আছে, আমরা প্রমাণিত। এই অবহেলিত জনগোষ্ঠী, জনপদের মানুষগুলোর মধ্যে মেধা আছে, এই মেধার বিকাশটা আমাদেরকে ঘটিয়ে দিতে হবে রাজনৈতিক
সৃষ্টিশীলতার মাধ্যমে, রাজনৈতিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে। আমাদের চাইলে এইখানে নতুন প্রজন্মের বাচ্চাগুলোর প্রত্যেক মেধাবী, আমরা কথা বলে প্রমাণ সহ দেখেছি মেধাবী, কিন্তু এটার বিকাশ ঘটানোর যে উপকরণটা দরকার শিক্ষা ক্ষেত্রে, সেটার অভাব আছে, প্রচন্ড অতুলনীয় অভাব আছে। আমরা সেই অভাব, যদি আমরা কখনো সুযোগ পাই, আমি ব্যক্তিগতভাবে সুযোগ পাই, সেটাতে আমাকে নির্বাচিত হতে হবে না, সেটাতে আমাকে প্রতিনিধিত্বশীল হতে হবে না, সেটাতে আমাকে পাবলিক রিপ্রেজেন্টেশন হতে হবে না, আমার ইচ্ছাটাই যথেষ্ট। আমি বিশ্বাস করি এটা। যদি সরকার ক্ষমতায় বিএনপিতে যায়, তা আমার ইচ্ছাটাই যথেষ্ট। আমাকে এমপি, মন্ত্রী আর ইউনিয়ন চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান আর কিচ্ছু হতে হবে না। আমার ইচ্ছাটা এবং আমার স্বচ্ছ পরিকল্পনাটা আমার যথেষ্ট, এবং সেই পরিকল্পনা আমি মনে ধারণ করি এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে সেটাকে আরো পরিমার্জিত করে সেই শিক্ষা জগতের বিপ্লবটা আমরা সেখানে ঘটাতে চাই। আমাদের আগামীর প্রজন্মটাকে, নতুন প্রজন্মটাকে আমরা আধুনিক শিক্ষায়, যুগোপযোগী শিক্ষায় তাকে শিক্ষিত করতে চাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীটাকে আমরা শিক্ষার মাত্রায় যেন তাদেরকে পিছাতে না পারি, সেটা আমার বড় চ্যালেঞ্জ। এবং আমি এটার জন্য গঠনতান্ত্রিক আন্দোলনে যেতে বদ্ধপরিকর। আমার আগ্রহ আছে, যদি সরকারকে আমরা, তখনকার সরকারকে আমরা মানাতে রাজি নয়, গঠনমূলক আন্দোলনে যাব, বিপ্লবে যাব, কিন্তু আমাদের এই জনগোষ্ঠীটাকে আমরা কখনো আর পিছিয়ে থাকতে দেব না। সেটা আমাদের এটা মূল আমার ব্যক্তিগত এটা প্রতিশ্রুতি আছে। যদি মহান রাব্বুল আলামিন আমাকে এই সুযোগটা দেয়, আমি এই সুযোগের এটার বাস্তবায়ন করে যেতে চাই আগামী দিনগুলোতে। যে আমার অনেক প্রশ্ন ছিল, আপনার বক্তব্যে আমার সেই প্রশ্নগুলোর উত্তর চলে এসেছে। আসলে পিছিয়ে পড়া জনপদ এই জকিগঞ্জ কানাইঘাট। আমরা যে গণমাধ্যম কর্মী হিসেবে আমি একবার গিয়েছিলাম একটা রিপোর্ট করতে, এবং রিপোর্ট করতে গিয়ে আমার চোখ দিয়ে পানি পড়েছে। একজন মহিলা বলছে ওনার পরিবারের একজন ডেলিভারি রোগী ছিল, নিয়ে আসতে আর পারেনি, রাস্তায় মারা যায়। যে জিনিসটা আসলে খুব বেশি আমাকে, এরকম অহরহ হচ্ছে, শুধু একটা নয়, এরকম অহরহ হচ্ছে। এর মধ্যে আপনি বললেন যে অবকাঠামোগত উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা আসলে খুব বেশি প্রয়োজন। সিদ্দিকুর রহমান পাপলু, আপনি বিএনপির যখন দুঃসময় ছিল, তখন আমরা দেখেছি বিভিন্ন সময়ে মিছিল, মিটিং থেকে শুরু করে রাজপথে স্লোগান ধরা, সব জায়গায় আপনার সরব উপস্থিতি ছিল। এই নির্বাচনে কি মনে করছেন যারা ত্যাগী ছিল, যারা দুঃসময় বিএনপিতে হাল ধরেছিল, তাদেরকে মূল্যায়ন করা হবে? দল তার কর্মীকে দেরিতে হলে মূল্যায়ন করে, এটা আমি বিশ্বাস করি। দীর্ঘ 35টি বৎসরের বিএনপির রাজনৈতিক একটা ইতিহাস থেকে আমি এটা প্রমাণ করতে পারি। আমরা বিশ্বাস করি দেরিতে হলে দল তার যথাযোগ্য এবং উপযুক্ত কর্মীকে মূল্যায়ন করে। কিন্তু নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ নেতা কর্মীকে মূল্যায়ন করতে হবে, সেটাতেও আমি বদ্ধপরিকর। দল থাকবে এটা আমি বিশ্বাসও করি না। কিন্তু আমরা এই দলের ক্রান্তি লগ্নে আমরা সিলেট শহরে থেকে ঢাকার 28 অক্টোবরের পুলিশ হত্যা মামলার আসামি হয়েছে। সিলেটের 3 জনকে পুলিশ হত্যা মামলার আসামি করা হয়েছিল। ঢাকার 28 অক্টোবরে যে পুলিশ হত্যা হয়েছিল, সেই হত্যা মামলায় সারা বাংলাদেশ থেকে আসামি করা হয়েছিল পরিকল্পিতভাবে স্বৈরাচারী সরকারের নেতৃত্বে। ঠিক তখনই আমরা সিলেটে যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, তাদের মধ্যে থেকে অনেকেই সম্মুখ সারিতে ছিলেন, আমরা 3 জন না, তাদের মধ্যে থেকে 3 জন সরকার বেছে নিয়ে যে সামনের আন্দোলনকে অব্যাহত গতিটাকে প্রতিরোধ করার জন্য যাদেরকে দরকার, তার মধ্যে থেকে আমাদের 3 জনকে আন্দোলনে এই পুলিশ হত্যা মামলায় আসামি করে আন্দোলনে আমাদেরকে দমাতে পারেনি। যেই দিন পুলিশ হত্যা মামলাটা এজাহার করা হয়, সেদিনও আন্দোলনে ছিলাম। তারপরের প্রত্যেকটি কর্মসূচিতে এক নাগাড়ে বিরামহীন গতিতে, তখন অক্টোবরের 28 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত আন্দোলন হয়েছে। 3টি মাস, 100 দিনের আন্দোলন কর্মসূচি ছিল বিএনপির। সেই 100 দিনের আন্দোলনের 100টা দিনই আমরা রাজপথে ছিলাম। আমাদের সেখানে কিন্তু আমাদের কোনো অভিলাষ ছিল না, স্বপ্ন ছিল না নেতা হওয়ার, কর্মী হওয়ার। দলের প্রতি দায়বদ্ধতা ছিল, দলের প্রতি অগাধ আস্থা ছিল, এবং দলের প্রতি অগাধ মমত্ববোধ ছিল। সেই মমত্ববোধ থেকে আমরা দলকে রেখে বিছানায় যাই নাই, দলকে রেখে দলের জন্য রাজপথে ছিলাম। এবং সেটা দল অবশ্যই, আমি বিশ্বাস করি, আস্থা রাখি, যে নেতৃত্ব সামনে আছে দলের জন্য, দলের যে মূল নেতৃত্ব আছে তারেক রহমানের নেতৃত্বে, সেই নেতৃত্ব এই সকল নির্যাতিত নেতা কর্মীদের কখনো অবজ্ঞা করবে না। সিদ্দিকুর রহমান পাপলু, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলেট 5 আসন, যে আসনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন বা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে, এই আসনটি বরাবরই জুটে চলে যায়।
বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জুটে চলে যায়, সেখানে বিএনপি বা ধানের শীষের হাতছাড়া হয় এই আসনটি। এই বছরে যদি এমনটা হয় বা এমনটা হওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি হয় তাহলে আপনার বা আপনাদের অবস্থান কি থাকবে? আসলে সত্যি কথা বলতে গেলে অপ্রিয় হলেও এটা দুর্ভাগ্যজনক একটা কথা। অ্যাজ এ বিএনপির একটা কর্মী, একজন বিএনপির নগণ্য নিম্নতম একটা কর্মী হিসাবে, সর্বনিম্ন একজন কর্মী হিসাবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা পাশাপাশি এই জিনিসটাকে দলের দায়বদ্ধতা থেকে, দলের প্রতি আমাদের আনুগত্য থেকে, কমিটমেন্ট থেকে আমরা এটা বলি, দলের বৃহত্তর স্বার্থ যদি আমাকে চিন্তা করতে হয়, দলের জন্য যদি এই অঞ্চলের বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী বলির পাঠাও হতে হয়, আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো, ব্যথিত হব, আমরা অসহায় হব, নিঃস্ব হব, আমাদের বাসা থাকবে না। কিন্তু দলের সিদ্ধান্তকে করজোড়ে আমরা শ্রদ্ধা জানাই, এটাতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বিশ্বাস রাখি দল একটা সুন্দর বিবেচনা এই অঞ্চলের মানুষের জন্য যাবে। এই অঞ্চলের মানুষগুলো, এই অঞ্চলের বিএনপি করা লোকগুলো 91 সাল থেকে নয়, 79 সাল থেকে ধানের শীষের বিজয় দেখে নাই। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত ধানের শীষের বিজয়টা দেখে নাই। আর 91 সাল থেকে আজকে পর্যন্ত 25টি বৎসর আমরা ধানের শীষে ভোট দেওয়ার থেকে বঞ্চিত ছিলাম। তারপরেও লক্ষ লক্ষ মানুষ এখানে বিএনপি করে, তারপরে হাজার হাজার দক্ষ সুদক্ষ এবং ট্রেন আপ কর্মী এখানে গঠিত হয়েছে, আমরা এবং প্রশিক্ষিত কর্মী আমরা গঠন করতে পেরেছি এখানে দল। তারপরে এই দলের প্রতি, এই কর্মীগুলার প্রতি, এই ভোটারগুলার প্রতি, এই সমর্থকগুলার প্রতি দল নিঘাত বিচার করবে সেটা আমরা বিশ্বাসও করি না। চমৎকার। মানে এক কথা বলতে যায়, আপনার যে কনফিডেন্স দলের প্রতি, বা বিভিন্ন সময় যেমনটা বলছিলেন দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত দলের প্রতি আপনার যে সম্মান, সেটি আসলে আমরাও বিশ্বাস করি দল সেই সম্মানের মর্যাদা দিবে। আমরা আসলে আলোচনা করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সিদ্দিকুর রহমান পাপলু, যদি এই 5 আসনে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, এর মধ্যে বিএনপির অনেক প্রার্থী আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, যদি জুটে চলে যায় বা ধরেন বিএনপি কে যদি প্রার্থী দেয়া হয়, যারা আছে এদের মধ্যে আপনাকে দিল না, মনে করেন মনোনয়ন যারা পেল, আপনি মনোনয়ন পেলেন না, আপনার অবস্থান কি হবে? দলের প্রতি অভিমান হবে কি? অভিমান থাকতে পারে, অভিমান একটা মানুষের থাকতে পারে। অভিমান মানে অন্যায় না, অভিমান মানে অবিচার না, অভিমান মানে ঘাতকতা না। নিঃসন্দেহে এটা আপনি রাখতে পারেন। আমার অভিমানের পিছনে কোনো ঘাতকতা থাকবে না, আমার ব্যক্তিগত অভিমানের পিছনে কোনো অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, দলের প্রতি কোনো অসন্তুষ্টি রাখবে না। কিন্তু হ্যাঁ, অভিমান থাকবে। এই দলের জন্য ত্যাগের মাত্রা যদি তুলনা করা হয়, মানদণ্ডে বিচার করা হয়, আমি দাবিদার নিঃসন্দেহে একজন দলের পরীক্ষিত একজন কর্মী হিসাবে সেই দাবিতে আমাকে কেউ বিট করার মতো এখানে নেই। হ্যাঁ, এখন পাবলিকের দ্বারগুড়ায়, জনতার দ্বারগুড়ায় যাওয়ার মতো সুযোগ 17 বৎসরের আন্দোলনকালীন সময়ে কোনো নেতা কর্মীরই হয় নাই। সেটা যদি আমার দুর্বল পয়েন্ট হয়ে থাকে, আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার বিশ্বাস, দল এই মানদণ্ডে যদি বিচার করে, আমি বিশ্বাস রাখি এই মানদণ্ডে আমি ব্যক্তিগতভাবে আমাকে ফেলাতে পারবে না। দলের একটা বৃহৎ কর্মী গোষ্ঠী, দলের একটা বড় নেতৃত্ব, দলের মূল দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, তাদের কাছ থেকে যদি কোনো বিশ্লেষণধর্মী বক্তব্য নিয়ে আসা যায়, আমি সেখানে অবিচারের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নেই। দল যদি অন্য মানদণ্ড থেকে প্রতিনিধি নির্বাচিত করে, তাহলে আমি দলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য। এই দল 35 বৎসর থেকে করি, যখন একদম টিনেজার ছিলাম, উঠন্ত বয়সী ছিলাম, উঠতি বয়সী ছিলাম, একদম টকবগে তরুণ ছিলাম, তখন থেকে দলটা করতে শুরু করেছি। অতএব দলের সামান্যতম একটি অভিমানকে সামনে রেখে দলের প্রতি ঘাতকতা করার মন মানসিকতা জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে মনস্থ করেননি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, কথা বলছিলাম বিএনপির যখন দুঃসময় ছিল, রাজপথে যিনি স্লোগান ধরেছিলেন, যখন মিছিল বের করতেন, ব্যানার ধরতে 2-4 মানুষ রাস্তা বের হয়ে মিছিল দিত, তখন যাকে আমরা একেবারে সম্মুখ সারিতে রেখেছি, সিদ্দিকুর রহমান পাপলু। তিনি এবার প্রত্যাশা করছেন সিলেট 5 আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য, এবং তিনি দলের প্রতি সম্মান রেখেই বলছেন দল তার
ত্যাগ, তিতিক্ষা এবং রাজপথের যে শ্রম দিয়েছেন সেটির বিচার তিনি পাবেন, সেটির ফল তিনি পাবেন। একই সাথে এমনটাও বললেন, দলের প্রতি অভিমান থাকলেও দল ছোট হয় বা দলের বিরুদ্ধে যায় এরকম কিছু তিনি করবেন না। যেই হোক, যেই আসুক, সবার জন্য কাজ করবে। আরেকটু কথা, যে কথাটি পুরো আলোচনা থেকে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বলছেন যে আমার ক্ষমতার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই, আমি মন্ত্রী হই বা কোনো প্রতিনিধি নির্বাচিত হই এমনটা না। দল যদি সরকার গঠন করে পিছিয়ে পড়া জনপদ জকিগঞ্জ কানাইঘাটের জন্য কাজ করবেন সিদ্দিকুর রহমান পাপলু। দর্শক, কথা বলতে বলতে অনেক গুরুত্বপূর্ণ কথাই আমরা জেনেছি, জানানোর চেষ্টা করেছি আপনাদের। আজকের ভোটের হাওয়া অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।